আজকের মুভিতে আমরা দেখতে পাবো একটা প্যাসেঞ্জার প্লেনকে সমুদ্রের একেবারে মাঝেই ক্র্যাশ হতে। কিন্তু সেই প্লেনে সবাই মারা গেলেও কিছু লোক তখনও বেঁচে ছিল। এখন তাদের কাছে মাত্র কিছু ঘন্টার অক্সিজেন ছিল সেখানে বেঁচে থাকার জন্য। তারা প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন লক্ষ্য করে যে তাদের চারিদিকে বিশাল বড় বড় শার্ক ছিল। এখন তারা কি করবে? তারা কি শেষ পর্যন্ত সেখানে থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি শার্কের শিকার হবে? এইসব কিছু জানবো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ফিল্ম এক্সপ্লেন ইন বাংলাতে আজ আপনারা দেখতে চলেছেন 2024 সালে মুক্তি পাওয়া নো ওয়ে আপ মুভির গল্পটা। মুভির শুরুতে আমরা জ্যাট আর কায়েল নামের দুই বন্ধুকে দেখতে পাই, যারা এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। আসলে জ্যাট তার গার্লফ্রেন্ড এভা আর কায়েলের সাথে ক্যাবো নামের একটা জায়গায় কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছিল। তারা সেখানে আরও দুজন লোককে দেখতে পায়, যারা নিজেদের সাথে স্কুবা ডাইভিং মানে ডুবুরির পোশাক নিয়ে যাচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে আসলে এভা হলো গভর্নরের মেয়ে, যেটার কারণে এভার বাবা তার সাথে করে ব্র্যান্ডন নামের একটা বডিগার্ডও পাঠিয়েছিল। আর এটা জ্যাটের একেবারেই পছন্দ হয় না, যেখানে এভা তাকে বলে উনি আমাদেরকে কোনো ডিস্টার্ব করবেন না। আমি ওনাকে ছোটবেলা থেকেই দেখে আসছি, যেটার কারণে আমি ওনাকে সম্মানও করি। সেই কারণে আমি ওনাকে ফিরে যাওয়ার জন্য বলতে তো পারি না। এরপর আমরা এক ওল্ড কাপেলকেও দেখতে পাই, যারা নিজের নাতনি রোসের সাথে নিয়ে সেই ক্যাবের ফ্লাইট ধরার জন্য এসেছিল। তাদের নাম হ্যাঙ্ক আর ম্যান্ডি ছিল। রোসের এই দুনিয়ায় তার দাদু দিদা ছাড়া আর অন্য কেউ ছিল না। আর এখন তারা তিনজনও ছুটির দিনকে এনজয় করার জন্য ক্যাবোতে ঘুরতে যাচ্ছিল। ভেতরে প্রবেশ করার সময় অজান্তে রোজ নিজের টেডি বিয়ার ফেলে আসে। এই টেডিটা ছোটবেলা থেকেই তার কাছে ছিল। সেই টেডিটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য সে দৌড়ে বাইরে যেতে থাকে। ঠিক তখনই সে এভার সাথে ধাক্কা খায়, যেটার ফলে এভার কপি পড়ে যায় আর এভার ড্রেস খারাপ হয়ে যায়। এভা প্রথমে তার উপরে রেগে যায়, কিন্তু কিছুক্ষণ পর এবার তার উপরে দয়া হয় আর সে গিয়ে তার টেডি ফিরিয়ে আনে, যেটাকে দেওয়ার সময় সে রোসের কাছে থেকে ক্ষমাও চায়। যেটার পর তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও হয়ে যায়। এরপর এভা ব্র্যান্ডনকে দূরে একা বসে থাকতে দেখে তার কাছে যায়। ব্র্যান্ডন এভাকে বলে, যদি তোমার বন্ধুরা চায় না যে আমি তোমাদের সাথে যাই, তাহলে আমি এখনই ফিরে যাচ্ছি। কিন্তু এভা তাকে মানা করে দেয় আর বলে, আমার কেন জানি না আজ নিজের মনের মধ্যে কিছু একটার অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি চাই যে আপনি আমার আশেপাশেই থাকুন। এরপর তাদের কথাবার্তা শোনার পর আমরা এটা জানতে পারি যে ব্র্যান্ডন এবার মাকে নিজের বোনের মতো মানত, যার মৃত্যু জলে ডুবে যাওয়ার কারণে হয়েছিল। কিন্তু ব্র্যান্ডন তখন তার কাছে উপস্থিত ছিল না, আর সেটার আফসোস তার আজও ছিল। যাই হোক, এরপর সবাই একে একে প্লেনের মধ্যে প্রবেশ করতে শুরু করে, যেখানে আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ড্যানিলোকে দেখতে পাই, যে কিনা খুবই ভালোভাবে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আপাতত আমরা এটা দেখতে পাই যে প্লেনের বেশিরভাগ সিট ফাঁকা ছিল। এরপর ফ্লাইট টেক অফ করে। কিছুক্ষণ ধরে প্লেনটা আকাশে ওঠার পর হঠাৎ একটা পাখি প্লেনের ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়, যেটার ফলে প্লেনটা কাঁপতে শুরু করে। ড্যানিলো সবাইকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে চিন্তা করার কোনো কারণ নেই, এমন ঘটনা প্রায় সময় ঘটেই থাকে। কিন্তু কিছুক্ষণ পর প্লেনের সেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর সেটার একটা টুকরো প্রচণ্ড গতিতে এসে প্লেনে ধাক্কা মারে, যেটার ফলে সেটার একটা অংশ ভেঙে যায়। এরপর প্রচণ্ড হাওয়ার প্রেসারে প্রচুর যাত্রী প্লেন থেকে বাইরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্লেনটা একটা বিশাল সমুদ্রের মাঝে পড়ে যায়, যেটার ধাক্কা এত প্রবল ছিল যে কিছু যাত্রী তো প্লেনের সিটের মাঝেই পিষে গিয়ে মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে এভা, জ্যাট আর কাইল এখনো পর্যন্ত বেঁচে ছিল, যদিও কাইলের একটা হাতের হাড় ভেঙে গিয়ে বেরিয়ে এসেছিল। তারা লক্ষ্য করে যে প্লেনের সামনের দিকটায় পুরোপুরিভাবে জল ভরে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত জল তাদের কাছে এসে পৌঁছায়নি। তাদের সাথেই ড্যানিলোও বেঁচে ছিল। এরপর আমরা দেখতে পাই যে ব্র্যান্ডন এখনো পর্যন্ত বেঁচে ছিল, যে কিনা রোসকে জলের মধ্যে থেকে বাঁচিয়ে বের করে আনছিল। তার সাথেই ম্যান্ডিও ছিল, কিন্তু সে অজ্ঞান অবস্থায় ছিল। এরপর ড্যানিলো তাকে সিপিআর দেয়, আর সৌভাগ্যবশত সে বেঁচে যায়। ম্যান্ডির জ্ঞান ফিরে আসার পর সে সর্বপ্রথমে রোসকে খোঁজে, আর তারপর সে হ্যাঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে ব্র্যান্ডন তাকে জানায় যে হ্যাঙ্ক আর বেঁচে নেই। এটা জানার পর সে খুবই ভেঙে পড়ে। আর এখন প্লেনটা সামনের দিকে ঝুঁকে থাকার কারণেই প্লেনের মধ্যে একটা এয়ার পকেটের মতো হয়ে গিয়েছিল, যেটার প্রেসারের কারণে জল তাদের কাছে পৌঁছায় না। কিন্তু তারা সমুদ্রের অনেক নিচে থাকার কারণে জলের প্রেসার প্লেনটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। তাদেরকে শীঘ্রই যে কোনো উপায়ে এখানে থেকে বের হতে হবে। কিন্তু তারা যেহেতু সমুদ্রের অনেক গভীরে ছিল, সেই জন্য তারা কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়া সাঁতার কেটে ওপরেও যেতে পারবে না। এখানে ড্যানিলো ব্র্যান্ডনকে বলে যে প্লেন ক্র্যাশ হওয়ার আগেই পাইলট প্লেন ক্র্যাশের খবর রেডিওতে পাঠিয়ে দিয়েছিল, আর হতে পারে যে সাহায্য খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু ততক্ষণ তাদেরকে যে কোনো উপায়ে এখানে বেঁচে থাকতে হবে। সেখানে কিছু অক্সিজেন সিলিন্ডার এখনো পর্যন্ত রাখা ছিল, কিন্তু সেগুলো খালি ছিল। এখানে ম্যান্ডি ব্র্যান্ডনকে জানায় যে যেখানে সে বসেছিল সেটার পিছনে এক অসুস্থ লোকের কাছে একটা অক্সিজেন সিলিন্ডার ছিল। এরপর ব্র্যান্ডন জলের নিচে গিয়ে সেটাকে আনার সিদ্ধান্ত নেয়। তখন ম্যান্ডি ব্র্যান্ডনকে বলে, যদি সম্ভব হয় তাহলে হ্যাঙ্কের টুপিটাও নিয়ে এসো প্লিজ। এরপর ব্র্যান্ডন যখন সেখানে যায়, তখন সেই অক্সিজেন সিলিন্ডার আর হ্যাঙ্কের টুপিটা পেয়ে যায়।
কিন্তু তখনই সেখানে একটা শার্ক এসে তাকে আক্রমণ করে। কোনো রকমে সে সেটার থেকে বেঁচে পালিয়ে আসে। তার অবস্থা খুবই গুরুতর ছিল, কিন্তু তবুও সে হ্যাঙ্কের টুপি ম্যান্ডিকে দিয়ে দেয় আর এভাকে বলে, আমি এখন থেকে তোমার খেয়াল আর রাখতে পারবো না, তোমাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এটা বলার সাথে সাথেই শার্ক ব্র্যান্ডনকে টেনে নিয়ে চলে যায়। আর এটাকে দেখার পর সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা এখন তাড়াতাড়ি জল থেকে দূরে সরে যায়। এর মানে তাদের সামনে এখন আরও একটা সমস্যা এসে পড়ে। ব্র্যান্ডনের মৃত্যুতে এভা খুবই দুঃখ পায়, কারণ সে ছোটবেলা থেকেই তার সাথে ছিল। আপাতত এখন তাদেরকে এখানে অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সেজন্য এখন ম্যান্ডি দুটো আর্টিকেল বুকের সাহায্যে কাইলের হাত প্লাস্টার করে দেয়। আসলে ম্যান্ডি আর্মিতে নার্স ছিল, আর তার হ্যাঙ্কের সাথে ইরাকের একটা যুদ্ধ চলাকালীন দেখা হয়েছিল। আর হ্যাঙ্কও তখন একজন সৈনিক ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা হেলিকপ্টার সমুদ্রের উপরেই তাদেরকে খোঁজার জন্য আসছিল, কিন্তু তারা প্লেন ক্র্যাশের কোনো প্রমাণ দেখতে পায় না। পাইলট বলে, আমাদের কাছে এখন আর মাত্র আধ ঘন্টার ফিউল আছে, যেটার পর আমাদেরকে এখানে থেকে ফিরে যেতে হবে। এদিকে এভা আর বাকিরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কোনো উপায়েই তাদেরকে এখানে থেকে ওই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বের হতেই হবে, কিন্তু সর্বপ্রথমে তাদেরকে বাইরে থাকা শার্কের মনোযোগ অন্যদিকে করতে হবে। ঠিক তখনই রোস বলে, স্কুল টিচার আমাদেরকে বলেছিল যে শার্করা বাবেল মানে জলের নিচে যে বুদবুদগুলো হয় না, সেগুলোকে শার্ক একদমই পছন্দ করে না। তখন কাইল রেগে গিয়ে বলে, আমরা এখন একটা বাচ্চার কথা মতো কাজ করব। ঠিক তখনই প্লেনটা যেহেতু সামনের দিকে ঝুঁকেছিল, সে কারণে সেটা আবারও পিছলে যেতে শুরু করে, আর সেটা আরও নিচের দিকে চলে যেতে থাকে এবং সেটা একটা খাদের একেবারে শেষ পর্যায়ে চলে যায়। এর মানে প্লেনটা যদি আর একটুও এগোয় তাহলে সেটা সরাসরি সেই খাদের মধ্যে তলিয়ে যাবে। আর সেটা কতটা গভীর ছিল সেটার কোনো আইডিয়া ছিল না। প্লেনের মধ্যে সবাই বুঝতে পারে যে এই প্লেনটা আর বেশিক্ষণ জলের প্রেসার সহ্য করতে পারবে না, সেটা খুব শীঘ্রই ভেঙে যাবে। অন্যদিকে হেলিকপ্টারটা অবশেষে সমুদ্রের ওপরে প্লেনের কিছু ভাঙা অংশ দেখতে পায়। তারা নিজেদের সাথে করে দুটো ডুবুরিকেও নিয়ে এসেছিল। তারা তাদেরকে নিচে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ খোঁজার পর তারা প্লেনটাকে খুঁজেও পায়। এরপর তাদেরকে দেখার পর সবাই খুবই খুশি হয়, কিন্তু তখনই কিছু শার্ক এসে তাদের উপরে আক্রমণ করে আর তাদেরকে খেয়ে ফেলে। আসলে প্লেনের মধ্যে প্রচুর ডেড বডি ছিল, আর শার্ক সেই ডেড বডিগুলোকে খাচ্ছিল। সেই জন্য তারা প্লেনের আশেপাশেই ঘোরাঘুরি করছিল। এরপর এভা নিজের মধ্যে সাহস জাগিয়ে জলের নিচে গিয়ে চেক করতে থাকে যে সেই ডুবুরিতে অক্সিজেন সিলিন্ডার কোথাও আছে কিনা, কিন্তু এত দূর থেকে কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। অন্যদিকে জ্যাডও তার পিছু পিছু সিটের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার পা পিছলে যায় আর সে জলে পড়ে যায়। সেই আওয়াজটা শুনতে পেয়ে একটা শার্ক তখনই সেখানে এসে পড়ে আর তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু ততক্ষণে জ্যাডকে যেহেতু বাকিরা সবাই ধরে ফেলেছিল, তাই তারা তাকে নিয়ে যেতে দেয় না। কিন্তু শার্ক জ্যাডের একটা পা হাঁটুর নিচে থেকে খেয়ে নিয়েছিল। এরপর ম্যান্ডি তাড়াতাড়ি তার সেই জায়গাটাতে ব্যান্ডেজ করে দেয়, যাতে তার রক্ত বের হওয়া বন্ধ করতে পারে। এভাও তাকে সাহায্য করে। এইসব দেখার পর রোজ খুবই ভয় পেয়ে যায়। তখনই কায়েল তাদেরকে বলে, আমি এয়ারপোর্টে দুটো লোককে দেখেছিলাম যাদের কাছে ডুবুরির পোশাক ছিল। তাদের ব্যাগটা সবুজ রঙের ছিল। এভা এখন সেই ব্যাগটা আনার সিদ্ধান্ত নেয়। এরপর ড্যানিয়েলও তাকে বলে দেয় যে জিনিসপত্রগুলোকে কোথায় রাখা হতো। এরপর এভা জলের মধ্যে দিয়ে একটা ফ্লেয়ার নিয়ে সেই দিকে যেতে শুরু করে। অন্যদিকে হেলিকপ্টারে থাকা লোকেরা এখনো পর্যন্ত এটা জানতো না যে তাদের সেই ডুবুরিদেরকে শার্করা খেয়ে ফেলেছিল, কিন্তু তাদের কাছে যেহেতু ফিউয়েল কম ছিল সেই জন্য তারা ফিরে যেতে থাকে, যাতে তারা আরো সাহায্য নিয়ে ফিরে আসতে পারে। এদিকে জলের নিচে অনেক খোঁজাখুঁজির পর এবার ডুবুরিদের সেই পোশাকগুলোকে খুঁজে পায়। এরপর সে কোনো রকমে ব্যাগটাকে নিয়ে উপরে চলে আসে। সেই ব্যাগটাকে চেক করার পর তারা সেটার মধ্যে থেকে 4টে ডুবুরির পোশাক আর চশমা পেয়ে যায়। এইসব চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্যাট ধীরে ধীরে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ম্যান্ডি যখন তার দিকে লক্ষ্য করে তখন সে তার মধ্যে কোনো নড়াচড়া না দেখতে পেয়ে তাকে চেক করতে যায়। সে দেখে যে জ্যাটের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আর সে মারা গিয়েছে। এটার ব্যাপারে সে সবাইকে জানায়। এটা শোনার পর এবার সাথে সাথেই কায়েলও খুব দুঃখ পায়। ঠিক তখনই তারা প্লেনের মধ্যে এক তীব্র ঝাঁকুনি অনুভব করে, আর আমরা দেখতে পাই যে প্লেনের সামনের দিকটা ভেঙে গিয়ে খাদের গভীরে তলিয়ে যায়। আর সেই কারণে এখন প্লেনের মধ্যে জলের লেভেল বাড়তে শুরু করে। এর মানে তারা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না। তখন এবার সবাইকে একটা প্ল্যান বলে যে আমরা এমার্জেন্সি জ্যাকেটের পাম্প মেশিনের সাহায্যে বাবল তৈরি করে শার্কদেরকে ভয় দেখাবো, যেমনটা রোস বলেছিল। আর ডুবুরিতে অক্সিজেন সিলিন্ডার দুটোকে খুঁজে বের করে সেটা থেকে একে একে অক্সিজেন নিয়ে বেরিয়ে যাব। এবার রোসকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কায়েলের জলের থেকে ভয় লাগছিল, সে যেতে চাইছিল না, কিন্তু এবার তার মধ্যে সাহস জাগিয়ে বলে, তুমি অবশ্যই এটা করতে পারবি। জলের মধ্যে যাওয়ার আগে ম্যান্ডি এবার থেকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি রোসের খেয়াল রাখবে।
এখানে এভা রাজি হয়ে যায়। এরপর সর্বপ্রথমে এভা আর রোজ যেতে শুরু করে। ঠিক তখনই একটা শার্ক তাদের সামনে এসে পড়ে। এভা বাবলের সাহায্যে সেটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এর মানে রোজের কথা সঠিক ছিল। অন্যদিকে ম্যান্ডি ডুবুরির পোশাক পরার জন্য মানা করে দেয়, কারণ তাদের কাছে মাত্র 4টে স্যুট ছিল আর তারা ছিল 5 জন। সে এটা বলে মানা করে দেয় যে সে একজন ভালো সুইমার, যার জন্য সে একবার মেডেলও পেয়েছিল। সে ড্যানিলো আর কায়েলকে এগিয়ে যেতে বলে আর সে নিজেই সেখানে থেকে যায়। ঠিক তখনই সেখানে জল ভরে যাওয়ার কারণে সে মারা যায়। এই ঘটনা ড্যানিলো আর কায়েলও দেখতে পায়। কায়েল সেটাকে দেখার পর আরো ভয় পেয়ে যায় আর সে ছটফট করতে করতে চিৎকার করে বলে, আমার দ্বারা এটা করা সম্ভব নয়। ঠিক তখনই শার্ক সেই মুভমেন্টের কারণে আকর্ষিত হয় আর সেখানে এসে তাকে মেরে ফেলে। ড্যানিলো দূর থেকে সেটা লক্ষ্য করতে থাকে, কিন্তু সে আর কি বা করবে। অন্যদিকে এবার ডুবুরির একটা অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায়। এরপর ড্যানিলো সেখানে এসে তাকে জানায় যে তারা দুজন আর বেঁচে নেই। এরপর তারা 3 জন অক্সিজেন নেওয়ার পর আবারও এগিয়ে যেতে শুরু করে আর ড্যানিলো অক্সিজেন সিলিন্ডার পিছনে ঝুলিয়ে রোজকে সাথে নিয়ে প্রথমে এগিয়ে যায়। ঠিক তখনই এবার সামনে একটা শার্ক এসে পড়ে। তাকে দেখার পর এভা একদম কোনো মুভমেন্ট করে না। এরপর সেই শার্কটা তার কোনো ক্ষতি না করে চুপচাপ প্লেনের ভিতরের দিকে চলে যায়। ঠিক তখনই প্লেনের বাকি অংশটাও স্লাইড করে খাদের মধ্যে পড়ে যেতে শুরু করে, যেটার ফলে সে ড্যানিলো আর রোসের থেকে পিছিয়ে পড়ে। এরপর অনেক চেষ্টার পর কোনো রকমে সে প্লেনের মধ্যে থেকে অবশেষে বেরিয়েই আসে। বাইরে আসার পর সে দেখে যে সেখানে না ড্যানিলো ছিল আর না রোজ। তার এখন অক্সিজেনের প্রয়োজন ছিল, কারণ তার অনেক সময় হয়ে গিয়েছিল বিনা অক্সিজেন ছাড়া। সে দ্রুত উপরে আসার চেষ্টা করে, কিন্তু তার শরীরে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে। যদিও তার লাইফ জ্যাকেটটা অ্যাক্টিভ ছিল, সেই কারণে সে ধীরে ধীরে সমুদ্রের উপরে চলে আসে। এরপর ঠিক সময় মতো তার জ্ঞান আবারও ফিরে আসে আর সে চিৎকার করে ড্যানিলো আর রোজকে ডাকতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সে খুবই দুঃখ পায়। সে ভাবতে শুরু করে যে সে ম্যান্ডির দেওয়া কথাটা রাখতে পারল না। তার বাঁচার সমস্ত আশাও ভেঙে যায়। ঠিক তখনই সে তার দিকে একটা হেলিকপ্টার আসতে দেখতে পায়। হেলিকপ্টারটা তাকে উপরে টেনে তোলে। উপরে আসার পর সে দেখে যে সেখানে ড্যানিলো আর রোজও ছিল। তাদেরকে জীবন্ত দেখার পর এভা খুবই খুশি হয়। এরপর রোজ এবার কাছে থেকে ম্যান্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে তাকে জানায় যে সে আর বেঁচে নেই, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার দিদাকে আমি কথা দিয়েছি যে তোমার খেয়াল এখন থেকে আমিই রাখবো। এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর রোজ তার সবথেকে প্রিয় টেডিটাকে জলে ফেলে দেয়, যাতে সেটা তার দাদু দিদার সাথে থাকতে পারে। এতগুলো লোকের মধ্যে মাত্র তারা 3 জনই বাঁচতে পেরেছিল, যেটা কোনো চমৎকারের থেকে কম ছিল না। এরপর সেই রেস্কিউ হেলিকপ্টারটা সেখানে থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আর এটার সাথেই মুভির গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন।